ফার্স্টে হচ্ছে আমরা থিওরি ক্লাসে আজকে ডায়োডের বিভিন্ন লিনিয়ার মডেল সম্পর্কে স্টাডি করেছিলাম। তো ফার্স্টে হলো আমরা একটু রিভিউ করি, কারণ অনেকেই হচ্ছে বুঝতে পারেন নাই। আমরা অনেকে বলছেন যে 50% বুঝেছেন। তো কয় টাইপসে দেখানো হয়েছিল থিওরিতে? টু টাইপস। না, পিসওয়াইজ লিনিয়ার মডেলটার নাম বলেছি আর হচ্ছে ইকুয়েশন দেখানো হয়েছে, কিন্তু ডিটেইলসে যায় নাই। বেসিক্যালি হচ্ছে টু টাইপস দেখানো হয়েছে। একটা হলো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল আর ইন শর্ট সিভিটি, আরেকটা কি ছিল? আইডিয়াল মডেল। ওকে, আইডিয়াল মডেলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে দুই ভাবে হতে পারে, কিন্তু যেহেতু রিভার্স বায়াস এটা ওপেন সার্কিটে আমার কোনো কারেন্ট ফ্লো নাই, তো যার জন্য আমরা রিভার্সটাকে নিয়ে কনসিডারেশনে রাখবো না, অনলি ফরওয়ার্ড বায়াসের কথা চিন্তা করব। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হবে, সার্কিটের যেটা আছে এটাকে আমরা শর্ট কনসিডার করব, মানে যে ডায়োডটাকে রিপ্লেস করে দিব কিসের মাধ্যমে? শর্ট সার্কিটের মাধ্যমে। শর্ট সার্কিটে হচ্ছে ভোল্টেজটা 0 হয়। সো আমাদেরকে যদি এরকম বলা থাকে কোশ্চেনে যে হচ্ছে আপনার এই আইডিয়াল মডেলটাকে ইউজ করতে হবে, তখন বাই ডিফল্ট আমার ভোল্টেজ অর্থাৎ V0 এর ভ্যালুটা কত এসেছিল? 0 ভোল্ট। আর যখনই আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে কনসিডার করলাম, তখন হচ্ছে আমার ডায়োডটাকে রিপ্লেস করতে হয় কি দ্বারা? একটা ব্যাটারি দ্বারা আমরা রিপ্লেস করি। যেহেতু আমরা ব্যাটারি দ্বারা রিপ্লেস করি, এখানে হচ্ছে আপনার সিলিকনটাকে কনসিডার করা হয়। সিলিকন ডায়োড যদি হয় তাহলে হচ্ছে আমরা এটাকে 0.7 ভোল্ট বসাই, তাই না? আর রেঞ্জ কত? অ্যাপ্রক্সিমেটলি আপনার 0.8 to 9 এরকম, মানে 0.8 থেকে 0.9 হতে পারে। তো আমরা হচ্ছে যদি কোনো কিছু মেনশন করা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে সিলিকন ডায়োডটাকে কনসিডার করে 0.7 ভোল্টটাকে বসাবো, ঠিক তো? আর এই রিলেটেড হচ্ছে আপনাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হয়েছিল, যেখানে হচ্ছে সার্কিটটাকে আপনি দুই ভাবে করেছেন, একটা আইডিয়াল মডেল ইউজ করে, আরেকটা হলো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করে, রাইট? তো এখানে বুঝতে পারেন নাই বা 50% যারা বুঝেছেন তাদের কনফিউশনটা কোথায় আছে একটু বলেন তো। হয় কিছু নাই, এটার উপর তার গ্রেড হচ্ছে না, বলেন। আমি ম্যাথটাও একবার রিভিউ করি নাকি? থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝতে কারো অসুবিধা আছে? আইডিয়াল মডেলের ক্ষেত্রে অন থাকলে ফরওয়ার্ড বায়াস ওইটাকে শর্ট সার্কিট কনসিডার করা হয়, অফের রিভার্স বায়াস ওপেন সার্কিট, এগুলো বুঝতে কারো কনফিউশন? আপনি মনে হয় থিওরি ক্লাসে ছিলেন না, যতটুকু পর্যন্ত বলেছি এইটুকু কি বোঝা গেল? না বুঝতে পারলে যে যেখান থেকেই বুঝবেন না কোয়েশ্চেন করবেন। থিওরিতে ছিলেন কি ছিলেন না ম্যাটার করে না, কারণ পুরো জিনিসটাই আমরা আবার হচ্ছে রিভিউ করছি। তো এই কনসেপ্টটাকে ইউজ করে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হয়েছিল, প্রথমে একটা সার্কিট দিয়েছিলাম যেখানে অনলি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই না? এই যে এটাতে আমি যদি সিভিটি মডেলটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কি বলেছিলাম যে ডায়োডগুলোকে রিপ্লেস করে দিব একটা 0.7 ভোল্টের ব্যাটারিকে। তো 0.7 ভোল্টটাকে আমি যখন ডায়োডের রিপ্লেসমেন্টে বসাচ্ছি, সেক্ষেত্রে আমার পোলারিটিটাকে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে, যে পোলারিটি যদি আপনি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, রেজাল্ট হচ্ছে ভুল আসবে। তো ডায়োডের ক্ষেত্রে এই টার্মিনালটাকে কি কনসিডার করা হয়? নেগেটিভ টার্মিনাল। এই সাইডেরটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। তো ব্যাটারি যখন আপনি কানেকশন দিবেন, এই সাইডে থাকবে হচ্ছে পজিটিভ টার্মিনাল, এদিকে থাকবে নেগেটিভ টার্মিনাল। সেম হলো D2 এর জন্য অ্যাপ্লিকেবল। তো আমরা শুরুতে D1 D2 টাকে কি ধরে নেই? ফরওয়ার্ড বায়াস কনসিডার করি। আর এটা যে আদৌ ফরওয়ার্ড বায়াসে আছে কি না এটা জাস্টিফাই করা হয় কিভাবে? কারেন্টের ফ্লো, ডিরেকশনটা, কারেন্টের ভ্যালু পজিটিভ হবে না বলে, কারেন্টের ভ্যালু পজিটিভ আসছে কিনা এটা দ্বারা হচ্ছে আমরা শেষ পর্যন্ত যে ভেরিফাই করি। তো এই সার্কিটে যখন হচ্ছে আমি রিপ্লেস করেছিলাম, সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন যে ওই ডায়োডটাকে সরিয়ে দিয়ে 0.7 ভোল্টের ব্যাটারিটাকে বসানো হয়েছে। দিয়ে যদি আমি দুইটা কেভিএল চালাই, দুইটা কেভিএল চালালে হচ্ছে আমার I1 I0 এই দুইটা ইজিলি ফাইন্ড আউট করা পসিবল। আর কোশ্চেনে বলা ছিল ফাইন্ড I1 I0 and V0 use CVT model with VD0 is equal to 0.7 volt। তো প্রশ্নে যদি VD0 আমার ডিরেক্ট গিভেন থাকে তাহলে তো আমি ওই ভ্যালুটাকে মানে অবশ্যই বসাবো, আর যদি গিভেন না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বাই ডিফল্ট 0.7 কনসিডার করে নেই। তো প্রথমত হচ্ছে যখন আমরা লুপ 1 এ KVL অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাইং KVL at loop 1 we obtain -15 plus 5 into I1 plus 0.7, লুপের এখানে এসে পজিটিভটা দেখবো অর্থাৎ plus 0.7
এটা সলভ করলে আপনি এখান থেকে I1 এর ভ্যালুটা পেয়ে যাবেন, রাইট? সিমিলার ওয়েতে আমি KVL অ্যাপ্লাই করব হচ্ছে লুপ 2 এর জন্য, ওখান থেকে আমি I0 টা পাবো, আর V0 টা কিভাবে ক্যালকুলেট করতে হবে? 15 তাহলে ওহমস লজিকে আমি অ্যাপ্লাই করি যে V0 is equal to 15 multiplied by I0, ওখান থেকে হচ্ছে V0 টা পাওয়া গেল। তো আমাকে কোশ্চেনে যা যা ফাইন্ড আউট করতে বলেছে অলরেডি কমপ্লিট, I1 I0 and V0, বাট আমাদেরকে চেক করার জন্য একটা এডিশনাল কি বের করা লাগবে, I2 কারেন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। সো I2 কারেন্টটা ফাইন্ড আউট করার জন্য কি রুলস অ্যাপ্লাই করা যায় বলেন? KCL অ্যাপ্লাই করা যায়, যে আমার I1 এন্টারিং কারেন্ট, I2 লিভিং কারেন্ট, I0 হচ্ছে লিভিং কারেন্ট। So applying KCL at 5.7 volt node we obtain, দিয়ে জাস্ট ইকুয়েশনটা লিখবেন, লিখে হচ্ছে ক্যালকুলেশন করে দিবেন। আর জি এটা যদি না দেখে তাহলে কি কোনো সমস্যা? হ্যাঁ, ওই যে আপনি অ্যাসাম্পশন করেছেন না, ওইটা জাস্টিফাই করার জন্য তাহলে আপনি একটা পার্টের জাস্টিফিকেশন শো করলেন, I1 এরটা I2 শো করলেন না, তাহলে কিছু মার্কস কমে যাবে। এই যে লাস্টে হচ্ছে আমরা একটা KCL অ্যাপ্লাই করব 5.7 ভোল্টের যে নোডটা আছে ওইখানে, করার পরে দেখা গেল যে I2 টাও আমার পজিটিভ এসেছে। সো লাস্টে একটা কমেন্ট লিখে দিবেন যে since I2 is positive therefore D2 is forward bias, so our assumption is okay। তো এতটুকু পর্যন্ত করলে এই ম্যাথটা কমপ্লিট। এই প্যাটার্নের অঙ্কগুলো হচ্ছে পরীক্ষায় যদি আসে আপনাকে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকবে, যে আপনি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করবেন নাকি পিস ওয়াইজ লিনিয়ার মডেল দিয়ে করবেন, এগুলো প্রশ্নে মেনশন করা থাকবে। যেই মেথডটা বলা থাকবে ওইভাবে হচ্ছে সলভ করতে হবে। সব মেথডই তো ফরওয়ার্ড ধরে করতে হবে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসই করতে হবে, কারণ বিকাশে তোমরা পাচ্ছ। আচ্ছা, আমি তাহলে এখানে আমি অ্যাজিউম করতেছি, আমি প্রমাণ করতেছি, দরকার কি না? অ্যাজিউম করলাম, রাস্তা লাইনে করলাম, অঙ্ক করে গেলাম। আপনি বলছেন আমি জানি ফরওয়ার্ড বায়াস। দেখেন এখানে হচ্ছে প্রমাণ করার একটা দরকার আছে, তার কারণটা কি, যে আমরা যেমন এই জায়গাটাতে D1 কে আমি কিন্তু D1 D2 দুইটাকেই ফরওয়ার্ড বায়াস কনসিডার করে নিয়েছিলাম, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে যে কোশ্চেন পর্যন্ত আপনি এসেছেন ওইটুকুতে জাস্টিফাই করা যাচ্ছে যে D1 টা ফরওয়ার্ড বায়াস, কিন্তু D2 রিলেভেন্ট কোনো ক্যালকুলেশন কি এখানে শো করা আছে? ওই কারেন্টই তো আমাকে ফাইন্ড আউট করতে বলে না, তাই না? এই জন্য হচ্ছে আমাকে দুইটা প্যারালালি মানে ক্যালকুলেট করতে হবে। ম্যাম, আমাদের অ্যাসাম্পশন যদি রাইট না হয় তাহলে তো হচ্ছে প্লাস মাইনাসের জন্য তখন মান চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার হচ্ছে যদি ক্যালকুলেশন ঠিকভাবে করেন তাহলে হলে অ্যানসারে পজিটিভই আসবে। তার মানে ওই ম্যাটার তো ক্যালকুলেশন ঠিক আছে, মানে ক্যালকুলেশন ভুল আছে না, এবার পজিটিভ আসছে, লাভ কি? ওইটা আর কি বলবো, আর ওটা কি করবো, আর তো মানে বুঝতে পারবো না ঠিক নাকি ভুল, কারণ তেল আসছে পজিটিভ আর আছে মিলে ভুলে গেলে তো। আচ্ছা, ওইটা আপনি যে ভুলটা করছিলেন আপনি কিন্তু পুরো অঙ্ক ভুল করেন, তাই? মেথডে হচ্ছে আপনি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটাকে ইউজ করে ফেলছেন, বলা ছিল হলো আপনার ইয়াতে জানি আইডিয়াল মডেলে করতে, যার জন্য আপনার অ্যানসার ঠিক এসেছে। বুঝতে পেরেছেন? কারণ ওই ম্যাথ তো আইডিয়াল মডেলে করলেও আপনার অ্যানসার মিলবে, মানে কারেক্ট আসবে, আবার হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপেও কারেক্ট আসবে। তো আপনার প্রসেস কিন্তু ভুল না, আমার কোশ্চেন অনুযায়ী হচ্ছে আপনার অ্যানসারটা মিলে না, এটাই মেইন ইস্যু। আমরা যে কোনো একটা ভাবে করলেই চলছে, পরীক্ষা যে কোনো একভাবেই দেওয়া থাকবে, কিন্তু মেনশন করা থাকবে যে কোন প্যাটার্ন করবে। আর কিছু না পড়ে তাই ইঞ্জিনিয়ার হ্যাঁ, হওয়ার কিছু পরে করতে তোমার পারে। ডিসিশন, এবং ম্যাডামের ডিসিশন। আগে পাস করে আগে পড়ি। এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আর কোনো কোশ্চেন আছে? আইডিয়াল মডেল সোজা, এটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ যে মডেলটা, ওখানে V0টা যে আমরা ধরতেছি ওটা একটু বুঝে দিতে পারবো। V0 কে 0.7 কেন ধরছি? V0 তো আমরা 0 ধরলাম আগে, মনে আছে? ওইটা তো আইডিয়াল মডেলের ক্ষেত্রে 0 ধরছিলাম, আর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপে তো যে দুইটা নোডের ভোল্টেজ বিয়োগ করে হচ্ছে 0 আসলো, দুইটা ডিফারেন্স। তারপর অনেকে বুঝছিলেন না, একটা KVL অ্যাপ্লাই করে দেখাইলাম। আমি আগেই কেটে অ্যাপ্লাই করেছি। যে যেভাবে বোঝেন প্রবলেম নেই কোনো। দেখেন এর তো আর ছোটবেলার ওই বীজগণিত পাটিগণিত না যে টিচাররা যেই প্যাটার্ন দেখাবে আমাকে ওইটাই করতে হবে, যদি বুঝে ঠিকভাবে করতে পারেন তাহলেই হবে। বাকি আছে দেখো আমরা করব। এই যে এটা বাকি ছিল। আচ্ছা, এই ম্যাথটাতে হচ্ছে আমরা দুই ভাবে সলভ করেছিলাম, তাই না? একটা আইডিয়াল মডেলে দেখানো হয়েছিল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে দেখানো হয়েছিল। এখন যেটা আপনারা সলভ করবেন ওটা হলো পিস ওয়াইজ লিনিয়ার মডেল দিয়ে।
তো পিসওয়াইজ লিনিয়ার মডেলের ক্ষেত্রে কনসেপ্টটা কি, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপে যেমন শুধুমাত্র আমরা 0.7 ভোল্টের একটা সোর্স কানেক্ট করি, কিন্তু পিসওয়াইজ লিনিয়ার মডেলের ক্ষেত্রে ওর সাথে হচ্ছে আরেকটা রেজিস্টার অ্যাড করতে হয়। ওকে, সো এই রেজিস্টারের ভ্যালুটা যদি গিভেন থাকে তাহলে তো ভালো, আর নাহলে হচ্ছে আমরা 20 ওহম বা 25 ওহম এরকম হচ্ছে কনসিডার করে নেই। এই ম্যাথের জন্য আপনাকে মেনশন করা ছিল যে রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 25 ওহম। তো বাকি রেজিস্টার যেহেতু সবগুলাই হচ্ছে আপনার কিলো ওহম ইউনিটে দেওয়া আছে, যার জন্য এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে হচ্ছে কিলো ওহমে। তো সার্কিটে যখন রিপ্লেস করবেন, আগেরবার হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপের সময় আমরা শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। এখন যে কাজটা করতে হবে, আমাকে ওর সাথে আবার হচ্ছে অ্যাডিশনালি একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। আর কানেক্ট যখন করবেন তখন একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে, কেন বললাম, কারণ হচ্ছে আপনি এই যে বিনর যে মানে পোরশনটা আছে, এই পোরশনের উপরে হচ্ছে আরডিটাকে কানেকশন দিতে হবে, নিচে কিন্তু না। বুঝতে পারছেন? কারণ এই বিনটের যে লোড ভোল্টেজ এটা কিন্তু আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সেম পজিশনেই থাকবে। সুতরাং আমি চাইলেই ওই রেজিস্টারটাকে হচ্ছে এই 10 এর সাথে কানেকশন দিতে পারবো না, আমাকে উপরে 0.7 ভোল্টের সাথেই রাখতে হবে, আর ওর পরে যে হচ্ছে বিনটটাকে অ্যাড করা লাগবে। তো সবাই একটু সার্কিটটা ট্রাই করে দেখেন তো সলভ করার কি করে। বললেন যে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু না দেওয়া থাকে 25 ওহম আমরা ধরে নিই, 25 ওহম কেন? এটা হচ্ছে মানে অনেক শর্ট রেঞ্জে ধরতে হয় এটা, কারণ আপনি হচ্ছে 20 ওহম বা 25 মানে যত শর্ট রেঞ্জে পারা যায় তত শর্ট হচ্ছে আমাদের আরো কম কি পসিবল না? হ্যাঁ আরো কম কি পসিবল না? নিতে পারেন, কিন্তু ওইটা দিলে হবে কি ক্যালকুলেশনে কোনো ইমপ্যাক্টই করবে না ওর। কি সব জিনিস আচ্ছা, সবাই এই ম্যাথটা এখানে একটু সলভ করার ট্রাই করেন তো, দেখেন হয় কিনা। সার্কিটটা একটু ভালো করে আচ্ছা, মেইন সার্কিটটা দেখে আপনাদেরকে, তাহলে ইজি হবে। ম্যাম এই ছিল সেটা হচ্ছে 26 একটু না দেওয়া হ্যাঁ কি দিছে বল না তুমি মেইন সার্কিট এটা ছিল, সবাই ড্র করেন, করে অঙ্কটা সলভ করা শুরু করেন। কাজ করব না, কাজ করব এদিক পরে না 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 চার পাঁচটা মেশিনে কানেক্ট করতে আরে এই টিভিটা দাও मैंने तो BT नॉट 0.7 वोल्ट হ্যাঁ, বিডি নটটা ছিল। সবাই সলভ করার ট্রাই করেন, কোথাও আটকায় গেলে বলবেন। আচ্ছা, এটা সলভ করার আগে আরেকটা জিনিস একটু দেখাই দিই। অনেকেই বলছিলেন না যে যদি ক্যালকুলেশন ঠিক থেকেও নেগেটিভ আসে, এরকম একটা ম্যাথ এখানে দেওয়া আছে। এই যে এটার ক্ষেত্রে দেখেন, আমরা প্রথমে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে এই ম্যাথটাকে সলভ করতে বলা হয়েছিল। তো ইনিশিয়ালি আমরা যা যা প্রসেস আছে সবগুলাই ফলো করছি, যে এখানে 0.7 দিয়ে হচ্ছে রিপ্লেস করা, দেন আমরা G1 G2 দুইটাকে ফরওয়ার্ড বায়াস ধরে নিয়ে অঙ্ক করা শুরু করেছিলাম। ওকে, সো প্রথমত হচ্ছে ID2 যেটা আছে, ID2টা পজিটিভ আসে, দ্যাট মিন্স হচ্ছে আপনার G2 যে ডায়োডটা ওইটা ফরওয়ার্ড বায়াসে ঠিক আছে,
কিন্তু IT1 যেটা ওইটা যেহেতু নেগেটিভ, সুতরাং D1টা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে নাই। তো আমাদের অঙ্ক ঠিক থাকলেও কিন্তু অনেক সময় আমাদের অ্যাসাম্পশনটা নাও মিলতে পারে। যাদের এই যে কনফিউশন আছে যে আমার হচ্ছে কেন অ্যাসাম্পশনের সাথে পরে ID1 ID2 ক্যালকুলেট করে জাস্টিফাই করা লাগবে, তাদের উদ্দেশ্যে বলা যে আমরা তো কনসিডার করে নিচ্ছি যে দুইটাই ফরওয়ার্ড বায়াস, তাই না? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ঠিক থাকার পরও আমার যদি হচ্ছে কারেন্ট নেগেটিভে আসে, তার মানে কি আমার অ্যাসাম্পশন কি জাস্টিফাই করা পসিবল না। যেমন এই যে এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে একটা কারেন্ট নেগেটিভে চলে আসছে, সুতরাং ওই ডায়োডটা কি ছিল, রিভার্সে ছিল, কিন্তু আমি কিভাবে কনসিডার করেছিলাম, ফরওয়ার্ড বায়াসে কনসিডার করে নিয়েছিলাম। তো এরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে, এর জন্যই হচ্ছে শেষে আপনাদেরকে জাস্টিফিকেশনটা শো করতে হবে। না না, শুধু জাস্ট কারণটা লিখে দিবেন। হ্যাঁ, না মাইনাস উঠাবেন না, শুধু বলে দিবেন যে এরকম ভাবে যে IT1 is negative, therefore G1 is not forward biased. এটুকুই, রাইট। এটা কি আপনারা ট্রাই করবেন নাকি দেখাবো অঙ্কটা? ট্রাই করবেন? আচ্ছা 5 মিনিটস ট্রাই করেন, দেন আমি দেখাচ্ছি। কি বলেন? ছোট একটা কোশ্চেন জায়গা যে আমাদের না ফরওয়ার্ড বায়াস সাথে কাজ করার কথা না থাকে, তাই না? রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, রিভার্সে করবে না। আমাদের একটা যদি রিভার্স থাকে কিভাবে তাহলে তো কাজ করবে না। কাজ করবে না তো, কারণ আপনার ওইটা কি হয়ে যাচ্ছে, তখন ওপেন হয়ে যাচ্ছে না, হ্যাঁ। ওই জন্যই তো আমাদের হচ্ছে কাজ না করলে তো ওইগুলো কি হবে তখন? সাপ্লাই আগে মানে কি ওপেন সার্কিট নাকি? ভ্যালু বের করলেন বলতে কি আপনি তো এই পোরশনটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করছেন, মানে সার্কিট বিল্ড করার আগে আমরা যে ক্যালকুলেশন করি না প্রি ল্যাবে, এবং ক্যালকুলেট করে দেখি যে আদৌ হচ্ছে এটা আমার কানেকশন ঠিক আছে কিনা বা ভুল আছে। তো আপনি ক্যালকুলেট করে যখন দেখছেন যে না এটা একটা ফরওয়ার্ড একটা রিভার্স আছে, তখন আপনার আবার এটা এখানে আমরা কি চেঞ্জ করতে হবে যে রিভার্স থেকে রিভার্স হচ্ছে এটাকে ফরওয়ার্ড করতে হবে, জাস্ট হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে হবে। বুঝলেন? রেজিস্টার নাম কত ধরে রাখবো? 25 এখানে 25 ওহম বলা ছিল, এটাকে কিলো ওহমে কনভার্ট করবেন, করে তারপরে বসান। মানে তো ID1 আর ID2 বের করতে হবে না? হ্যাঁ, ID1 বের করবেন, ID2 V0 আর হচ্ছে আচ্ছা এই তিনটা জিনিসই ID1 ID2 and V0। এখানে সূত্র লিখছেন BD equal BD not plus ID RD। পরিচয় বলা মানে BD আসলে কি? VT বলতে এখানে আমাদের হচ্ছে মেইন যে ডায়োডের ভোল্টেজটা ওইটাকে বোঝায়, হ্যাঁ। আর VT নট বলতে হলো আমরা যেটাকে ইউজ করছি ওই ম্যাটেরিয়ালসের যে ভোল্টেজটা না, যেমন হচ্ছে আমি সিলিকনের ক্ষেত্রে 0.7 কনসিডার করি। আর ID বলতে তো আমার ডায়োড কারেন্ট, RD মিন্স হচ্ছে যে আমার এখানে যে রেজিস্টারটা আমি কানেক্ট করছি। BD তো তাহলে দেওয়া থাকবে না। VT তা আপনি যে এটা ক্যালকুলেট করে বসাবেন, যেমন হচ্ছে আমার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে VT আর VD নটটা সেম হয়, ঠিক আছে? যখন পিসওয়াইজ লিনিয়ার মডেল করবেন এই দুইটার সামেশন হচ্ছে VD। বুঝা গেল? ম্যাম একটু সার্কিট এটা ছিল আমাদের মেইন সার্কিট, এটাকে পিসওয়াইজ লিনিয়ার মডেলে সলভ করতে হবে।
শেষ হচ্ছে কারণ এখানে তো বেশি ইজি হয়ে যায় না ম্যাম না এটা তো ওমস ল ধরেন I1 যদি বের করতে চাই আমার কাছে চারটা জিনিস হয় 0.7 ভোল্ট আমার কাছে পাইতেছি রেজিস্ট্যান্স যে লাগে 25 ওহম আছে I1 হলে V বাই R বসে দিতে কেন কত কইলেন না একটা বেরোইছে এটা বেরোইছে এটা তো কত আছে আছে আইডি করেছে এই দিচ্ছে না আচ্ছা আমার ID1 বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে এই পয়েন্টের থেকে নিচ পর্যন্ত এতটুকু না তাহলে আমরা যদি ধরেন এটাকে একটা ভোল্টেজ কনসিডার করে নিলাম যে লেটস সে Vx কে আমি রিপ্রেজেন্ট করলাম তো এই পয়েন্টে যদি আমার Vx ভোল্টেজ হয় তাহলে আমার ID1 ক্যালকুলেশনের জন্য Vx -0.7 ডিভাইডেড বাই RD লাগছে রাইট সো প্রথমে তো আমাকে এই Vx টা ফাইন্ড আউট করে আসতে হবে Vx এর মান তো কোশ্চেনে দেওয়া নাই আচ্ছা এখানে বলেন তো Vx টা কেন ধরে নেওয়া লাগলো সরি আমরা আগের বার তো হচ্ছে সরাসরি যে 0.7 যেটা ছিল ওইটাকেই ওই নোডের ভোল্টেজ কনসিডার করছিলাম ঠিক না কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে আচ্ছা এটা কিন্তু একটা ভালো কনসেপচুয়াল কোশ্চেন ঠান্ডা মাথায় বুঝে অ্যানসার দিন আমরা প্রিভিয়াস ম্যাথে যখন সিবিডি মডেলটাকে ইউজ করলাম শুধুমাত্র 0.7 ভোল্টের ব্যাটারিটা কানেক্ট করেছিলাম তখন এই নোডের ভোল্টেজকে আমি ডাইরেক্ট হচ্ছে 0.7 কনসিডার করলাম না তো এই যখন হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার মডেলে আমরা কনসিডারেশনে আনছি তখন কেন ডাইরেক্ট 0.7 ভোল্টটাকে লোড ভোল্টেজ বলতে পারছি না বিকজ আর একটা রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি ওখানে হচ্ছে এক্সট্রা আরেকটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে যার জন্য এই ম্যাথটা এত ইজিলি হবে না একটু হচ্ছে স্টেপগুলো সলভ করতে হবে কারণ এটার মধ্যে আমার যেহেতু একটা রেজিস্ট্যান্স কানেক্টেড সুতরাং আমি ডাইরেক্ট এই পয়েন্টের ভোল্টেজটাকে 0.7 বলতে পারছি না যেহেতু পারছি না এজন্য আমাকে Vx ধরে নিয়ে এখানে প্রথমে Vx টাকে ক্যালকুলেশন করতে হবে এরপরে আপনি বাকি স্টেপগুলো সলভ করবেন মাথার উপর দিয়ে গেল কথাটা সবাই কি বুঝতে পেরেছেন কি বললাম বিষয়টা বুঝতে পারছি সলভ করার পুরো এটা Vx টা কি বলবো এটা হলে ID1 ইকুয়াল Vx Vx minus 0.7 divided by RD হ্যাঁ RD যে ভ্যালুটা আছে এটা 25 তো আমরা রাখবো না কিলো ওহমে কনভার্ট করে নিব আচ্ছা লাস্টে আপনি বুঝতে পেরেছেন কি বললাম দেখেন থিওরি ক্লাসে যখন স্টার্টটা তো সমস্যা নেই যেহেতু না ভোল্টেজ সমস্যা আছে আপনি ওই লোকে যখন এই যে এদের ব্যাপার নেবেন এইগুলোকে তো পরবর্তীতে আবার আনতে হবে 10k তারপর হচ্ছে 5k ওইটা ওহমে নিয়ে নেবেন না সমস্যা নেই ওদের অসুবিধা নেই যে কোনো একই নিতে কনভার্ট করে দেখেন যারা থিওরি ক্লাসটা অ্যাটেন্ড করেন না তাদেরকে একটু বোঝাই বলি আমরা যখন কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটাকে ইউজ করলাম ডায়োডকে রিপ্লেস করে দিয়েছিলাম কি শুধুমাত্র ভোল্টেজ সোর্স দিয়ে রাইট সো ভোল্টেজ সোর্স দিয়ে যখন আমি রিপ্লেস করেছিলাম তখন এই নোডের ভোল্টেজটাকে আমি ডাইরেক্ট হচ্ছে 0.7 ভোল্ট বলতে পারতাম কিন্তু যখনই আমরা পিসওয়াইজ লিনিয়ার মডেলে যাচ্ছি পিসওয়াইজ লিনিয়ার মডেলে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে রেজিস্টার তাই না তো যেহেতু রেজিস্টার কানেক্টেড আছে সুতরাং এই পয়েন্টের যে ভোল্টেজটা এটাকে আমরা ডাইরেক্ট হচ্ছে 0.7 বলতে পারবো না এখন আর তো আমাদেরকে যে কোনো একটা লেভেল দিতে হবে তো আমরা Vx কনসিডার করে নিলাম তো প্রথমত হচ্ছে KCL অ্যাপ্লাই করবেন কোন নোডে এই Vx নোডে এখানে ব্রাঞ্চ কানেক্টেড কয়টা তিনটা ব্রাঞ্চ কানেক্টেড তাহলে তিনটা ব্রাঞ্চ কানেক্টেড থাকলে এভাবে একটা KCL লিখেন যে Vx -5 ডিভাইডেড বাই 5 তারপরে Vx -0.7 ডিভাইডেড বাই RD আর এখানে যখন KCL টা লিখবেন তখন কিন্তু দুইটা ভোল্টেজ আছে তিনটা সরি Vx -0.7 -5 ডিভাইডেড বাই এই দুইটা কিসে কানেক্টেড সিরিজে তাহলে 10 প্লাস RD বুঝা গেল আমি এবার লেকচারের যে একটা রেকর্ডিং ছিল এখানে স্টেপগুলো আরেকবার শো করি যারা নিজেরা ট্রাই করতে যাচ্ছেন করেন যারা বুঝতে পারছেন না তারা আরেকবার দেখেন এখান থেকে আমি ক্যালকুলেট করে অলরেডি ID2 এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়েছি যে 0.5 মিলি অ্যাম্পিয়ার এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজের পরিমাণটা দেওয়া আছে এবং রেজিস্টারের আচ্ছা এটা হচ্ছে প্রিভিয়াসটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ এটা আমি একটু স্কিপ করলাম আমরা ডাইরেক্ট হচ্ছে পিসওয়াইজ লিনিয়ারটা শুরু করি থাকে অর্থাৎ আমাদের যদি V এর ভ্যালুটা দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা ডায়োডের বিল্ট-ইন ভোল্টেজটা ইউজ করতাম আর যদি R এর ভ্যালুটা আমাদেরকে দেওয়া না থাকতো আমরা তাহলে 20 or 25 ওহম ধরে নিতাম বাট এখানে যেহেতু আমাদের দুইটি ভ্যালু দেওয়া আছে এই ক্ষেত্রে
আমরা কোশ্চেনের ভ্যালুটাকে ইউজ করব। অর্থাৎ আমাদের এখানে বিডি নটের ভ্যালুটা হবে 0.7 ভোল্ট এবং আরডি এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 25 ওহম, দ্যাট মিন্স 0.025 কিলো ওহম। এখন আমি ডায়োডটাকে রিপ্লেস করে একটা ব্যাটারি কানেক্ট করেছি এবং তার সাথে একটা রেজিস্টরকে কানেক্ট করেছি। এখন ব্যাটারি ভোল্টেজটা 0.7 ভোল্ট এবং রেজিস্টরের ভ্যালুটা 0.025 কিলো ওহম অর্থাৎ 25 ওহম। প্রিভিয়াস ম্যাথটা সলভ করার সময় যেহেতু এখানে কোনো রেজিস্টর কানেক্টেড ছিল না, ইন দ্যাট কেস আমি এই নোডের ভোল্টেজটাকে সরাসরি 0.7 ভোল্ট বলতে পেরেছিলাম, বাট এখানে যেহেতু একটা রেজিস্টর কানেক্টেড আছে এজন্য এখানে আমাদেরকে একটা ভোল্টেজ ধরে নিতে হবে। তো আমি কনসিডার করলাম যে এখানে যে ভোল্টেজটা তা হচ্ছে Vx। এখন যদি আমরা এখানে একটা নোড ইকুয়েশন লিখি তাহলে আমরা খুব সহজেই Vx এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমি ফার্স্টে লিখে নিতে পারবো Vx - 5 divided by 5, then plus Vx minus 0.7 divided by RD plus Vx minus 0.7 minus 5 divided by 10 plus RD। অর্থাৎ আমি দুইটা প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টরের ভ্যালুটা লিখলাম। আর এখানে যেহেতু আমাদের এই পাতে অর্থাৎ এই পথে যখন যাচ্ছিল তখন তিনটা ভোল্টেজ আছে অর্থাৎ Vx 0.7 এবং -5, এজন্য আমরা লিখে নিয়েছি Vx minus 0.7 minus 5 ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্টর অর্থাৎ 10 প্লাস। আচ্ছা, এখানে একটা সিম্পল কেসিএল অ্যাপ্লাই করা ছিল, যেহেতু তিনটা ব্রাঞ্চ কানেক্টেড, তিনটা ব্রাঞ্চের অ্যাক্রসে হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টার করেছি। তো এর মধ্যে যেখানে হচ্ছে দুইটা ভোল্টেজ কানেক্টেড, দুইটা ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার, যদি হচ্ছে আপনার তিনটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে তিনটা ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার। আর সব সময় এই প্যাটার্নের ম্যাথগুলো আসলে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে নরমালি আমরা কিন্তু এইভাবে লিখে অভ্যস্ত, তাই না, যে Vx - 5 ডিভাইডেড বাই 5, কিন্তু এই ভোল্টের আগে যেহেতু আরেকটা নেগেটিভ সাইন আছে সুতরাং আপনার সূত্রের যে মাইনাস সেটাও অ্যাপ্লাই করতে হবে, এর আগের চিহ্নটাকে সহ হচ্ছে কনসিডারেশনে আনতে হবে। ক্লিয়ার সবার? আজিজ এখন কথা হচ্ছে ফাইভ তাহলে এবার শুরু করেন। আর আপনি ক্লিয়ার লাস্টে আইডি। দেন এখান থেকে যদি আমরা আইডি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করি আমার ভি এর ভ্যালুটা চলে আসবে 0.709 ভোল্ট। এখানে আইডি এর ভ্যালুটাকে আমি কিলো ওহমে বসিয়েছি, তার কারণ হচ্ছে এই যে রেজিস্টারের ভ্যালুটা দেওয়া ছিল ওই ভ্যালুটা আমার ছিল কিলো ওহমে। আপনারা ইউনিটটা সবসময় একটু কেয়ারফুলি বসাবেন, অর্থাৎ যে কোনো একটা ইউনিটে আপনাদেরকে সবকিছু কনভার্ট করতে হবে। এখানে যেহেতু এই রেজিস্টারের ভ্যালুটা কিলো ওহমে দেওয়া ছিল এজন্য আমি 25 ওহমকে 0.025 কিলো ওহম করে নিয়ে দেন হচ্ছে ক্যালকুলেট করেছি। আর ফাইনালি আমার রেজাল্টটা চলে আসলো 0.709 ভোল্ট, অর্থাৎ আমি এই লোডের ভোল্টেজটা অলরেডি পেয়ে গেলাম যে Vx আমার 0.709 ভোল্ট। এখন আমি যেহেতু Vx এর ভ্যালুটা জানি সো আমি খুব ইজিলি এখান থেকে ID1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, তার কারণ হচ্ছে আমি এখানে রেজিস্টারের ভ্যালুটাও জানি আবার এই ভোল্টেজের ভ্যালুটাও আমি জানি। শুধুমাত্র আননোন কোয়ান্টিটি হচ্ছে আমার ID1 অর্থাৎ কারেন্টের ভ্যালুটা। ইন দ্যাট কেস আই ক্যান রাইট ID1 Vx minus 0.7 divided by RD। এখন আমি এই ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিব, তাহলে আমি লিখতে পারি যে ID1 0.709 minus 0.7 divided by 0.025। বাট আপনারা ইউনিটটা খুব কেয়ারফুলি লিখবেন, অর্থাৎ আমাদের ID1 এর ভ্যালুটা ক্যালকুলেট করে আসলো 0.36 মিলি অ্যাম্পিয়ার। তার কারণটা হচ্ছে আমরা ভোল্ট ডিভাইডেড বাই কিলো ওহম ছিল, যদি আমাদের ভোল্ট ডিভাইডেড বাই ওহম থাকতো সেক্ষেত্রে আমাদের ইউনিটটা চলে আসতো অ্যাম্পিয়ারে। ওকে, এখন আমি ID2 এর ভ্যালুটা ক্যালকুলেট করব। ID2 টা যেহেতু আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট, দ্যাট মিন্স আমি যখন ID2 টা ক্যালকুলেট করতে যাব তখন আমরা লিখে নিতে হবে যে ID2 Vx minus 0.7 minus 5 divided by 10 plus 0.025, অর্থাৎ ID2 টাকে ক্যালকুলেট করলে আমার রেজাল্টটা চলে আসবে 0.499 মিলি অ্যাম্পিয়ার। আমাদের কি কোশ্চেনে বলা ছিল ID1, ID2 এবং V0 এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে, সো আমি অলরেডি ID1 এবং ID2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে V0 টাকে ক্যালকুলেট করা। এখন আপনারা যদি সার্কিট ডায়াগ্রামটা দিকে একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যদি আমরা এখান থেকে এইভাবে লিখে নেই যে ID2 V0 minus 5 divided by 10, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা চলে আসবে এরকম যে ID2 V0 plus 5 divided by 10। এখন আমি ID2 এর ভ্যালুটা অলরেডি জানি, শুধুমাত্র আমার আননোন এখানে V0 এর ভ্যালুটা।
এখান থেকে আমি এখন লিখে নিতে পারি b0 plus 5 equal to 10 id2, দেন লেখা যায় যে b0 equal to 10 id2 minus 5। এখানে আমি id2 এর ভ্যালুটা যেহেতু জানি, বসিয়ে দিলে আমার b0 এর ভ্যালুটা চলে আসবে -0.01 ভোল্ট। অর্থাৎ আমাদেরকে কোশ্চেনে যে তিনটা ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছিল, আমরা তিনটা ভ্যালুই খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। জাস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যে প্রসেসে আপনাদেরকে ক্যালকুলেট করতে বলা হবে সেই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যদি পিসওয়াইজ লিনিয়ার মডেল বলা থাকে, সেক্ষেত্রে ডায়োডটাকে সরিয়ে দিয়ে একটা ব্যাটারি এবং একটি রেজিস্টার কানেক্ট করতে হবে। আচ্ছা, এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। স্টিল যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, প্রথমে ID2 ইকুয়াল Bx মাইনাস 0.7 মানে দুইটা ভোল্টেজ নেওয়া হয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার ID2 সমান একই জিনিস, কিন্তু ভোল্টেজ নেওয়া হয়েছে দুইটা, এখানে তিনটা নেওয়া হয়েছে না দুইটা। ওইটাতে আমরা মেইনলি হচ্ছে এই যে b0 এর যে পোরশনটুকু ছিল না, এই অংশটুকু ক্যালকুলেশন করেছিলাম। ওইটা কিন্তু আমার মেইন টার্গেট আইডি না, জাস্ট হচ্ছে ওই যে প্রিভিয়াস ম্যাথের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে bx সমান 15 * i0 লিখে ক্যালকুলেট করেছিলাম না, এখান থেকে হচ্ছে আমাদের এই যে এই অংশটুকুর ক্যালকুলেশন দেখানো হয়েছে জাস্ট b0 টাকে ফাইন্ড আউট করার জন্য। এই b0 টাকে যখন আমি বের করছি তখন হচ্ছে আমার মেইন ইকুয়েশনটা কি আসার কথা ছিল, b0 মাইনাস 5 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু id, মানে এই পয়েন্ট থেকে যদি আমি কনসিডার করি, তো ওটাই জাস্ট হচ্ছে এখানে দেখানো হয়েছে। একই জিনিসের মানে দুইটা ইকুয়েশন, দুইটা না, এটা হলো আপনার শুধুমাত্র এই b0 এর এই পোরশনটার ক্যালকুলেশন দেখানো, ঠিক আছে? আর এটা হচ্ছে টোটালটা আমার এই পোরশনটাকে যতটুকু ছিল পুরাটাকে দিয়ে দেখানো। আচ্ছা, এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে জাস্ট একটু বলে রাখি আপনাদের জানার সুবিধার্থে, ওই দিক থেকে কি দেখা যাচ্ছে? না মিস, যদি দেখা না যায় একটু কাইন্ডলি চেয়ারগুলো নিয়ে এদিকে আসবেন। স্যার কথা ছিল ওই বিনোডের যে টাইমারটা বের করছিল, আমি অ্যাকচুয়ালি কিসে কেন ছিল বিনোডটা কি বুঝতে পারি, বিনোডের যে টাইমারটা বের করছিল মানে কোন কিছুতে টাইমার থাকে না, তো কোন থাকে না। এই যে এখানে যে v0টা কানেক্টেড থাকে, ওইটা হচ্ছে আপনাদের সার্কিটটায় দেওয়া ছিল যে ডায়োড আর রেজিস্টারের মাঝখান দিয়ে টার্মিনালটা ফাইন্ড আউট করা, মানে ওখানে একটা নোড ভোল্টেজ বের করতে হবে, এই মানে একটা পয়েন্টের ভোল্টেজ বের কোন করতে হবে। কিছু কানেক্টেড থাকে এর মধ্যে হচ্ছে সার্কিটটা কমপ্লিট, সার্কিট অলরেডি কমপ্লিট করা হবে, এটা কমপ্লিট তো ওকে না, ওইটা হচ্ছে আপনার চেক করা হচ্ছে। এখন যেই কাজটা করতেছেন, ধরেন হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই জিনিসগুলোকে আমরা জাস্টিফাই করছি, দিয়ে যখন কানেকশন দিবেন তখন ওই ভোল্টেজের ভ্যালুটাকে ওইখানে ইনপুট করতে হবে। এখানে জাস্ট পয়েন্ট রাইট। আচ্ছা, রিভার্স বায়াসের ক্ষেত্রে ধরেন আমি এইভাবে ক্যালকুলেট করার পরে একটু যদি আমরা সবাই d1 d2 যে অঙ্কটা মাত্র দেখিয়েছিলাম, কথা শেষ বলবো। দেখেন এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছিলাম যে দুইটাই আমার ফরওয়ার্ড বায়াস, তাই না? তো একটা ফরওয়ার্ডের জাস্টিফিকেশন ঠিক ছিল, আরেকটা হচ্ছে যেহেতু id1 টা নেগেটিভ, সুতরাং আমরা কি বলছিলাম g1 টা ফরওয়ার্ড বায়াস না। তো g1 ফরওয়ার্ড বায়াস না, যে এটা কি আমার রিভার্স বায়াসে আছে এটা বোঝাই দিতে হবে না? আলিফ একটু খেয়াল করেন, দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা আমরা ধরে নিয়েছিলাম ওইটা কিন্তু ঠিক ছিল না। যেমন আমি বলছিলাম যে g1 g2 দুইটাই ফরওয়ার্ড বায়াস, কিন্তু যখন কারেন্ট ক্যালকুলেট করলাম পরে দেখা গেছে যে id2 টা হচ্ছে আমার পজিটিভ, id1 নেগেটিভ। যেহেতু id1 নেগেটিভ, সুতরাং আমি কি বলবো, g1 টা ফরওয়ার্ড বায়াসে নাই। তাহলে g1 যে ফরওয়ার্ড বায়াসে নাই, এটারও হচ্ছে জাস্টিফিকেশনের জন্য আপনাদের হচ্ছে এই টাইপের কাজটা একবার করে দিতে হয়। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসবে না, কারণ একটু লেন্দি হয়ে যায়। হ্যাঁ, আবার করতে হবে বলতে কি, জাস্ট ওই পোরশনটা যে আমি যদি এখানে এটা যেহেতু আমার মিলল না, id1 এর জন্য ঝামেলাটা হয়েছে না, তো রিভার্স বায়াস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তো এটা আমার ওপেন সার্কিট হয়ে যাবে। তো ওপেন সার্কিট যদি হয়, আমরা এটাকে ওপেন করে আরেকবার হচ্ছে ট্রাই করব যে d1 আমার রিভার্সে আছে, d2 ফরওয়ার্ডে আছে, সেই ক্ষেত্রে অ্যানসারটা আবার কারেক্ট আছে কিনা। যদি কারেক্ট থাকে তখন যে লাস্টে একটা কনক্লুশন বা কমেন্ট করে দিতে হয় যে d1 এর যে ভোল্টেজটা পি সাইডে হলো আমার -1.2 ভোল্ট, সুতরাং এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। শুনে বহু পেন না করে আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিই, প্লাস মাইনাস টু ঘুরে দিই, আমি তো অলরেডি জানি রিভার্সে আছে, ওইটা ফরওয়ার্ড যেতে হলে আমাদের প্রমাণ করা লাগবে না, রিভার্সে আছে, কে বিশ্বাস করবে আমাদের কথা? আচ্ছা, যাই হোক, পরীক্ষায় হচ্ছে এই ধরনের ম্যাথ আসার পসিবিলিটিস একটু কম, কারণ এটা করতে গেলে আপনাদের টাইম লাগবে অনেক বেশি, যেহেতু ক্রিয়েটিভ প্যাটার্নের কোয়েশ্চেন, সুতরাং থিওরিটিক্যাল অ্যানসার লিখতেও একটু সময় লাগবে। তো আমরা হচ্ছে এবার ওভারঅল একটু সামারি করি কি কি করলাম।
মসফেট কি পড়াবো? না না ম্যাম মসফেট করতে গেলে মসকিউট হয়ে যাবে। মসফেট করে মসফেট পড়ার দরকার নেই, যা পড়িয়েছি এগুলোই দেখেন। এই জায়গা বড় শত সবসময় এটা দিদি আমি তাহলে এই যে ম্যাম গ্রুপে দিয়েছেন লিংকগুলো কি গ্রুপে দিয়েছি? আবার দিতে ওই যে ভিডিও না হ্যাঁ, ভিডিও লিংক গ্রুপে দেওয়া আছে। আমাদের বলছে না আপনি এটা যে এক্সপোজ দিই না আপনি একদম ইউজ করে ইউজ করুন আর এত পুরো পুরো দেওয়া ম্যাম ম্যাথের স্লাইড ম্যাথের স্লাইড এই যে এখনই ক্লাস শেষে আপলোড করে দিচ্ছি, আমার কাছে রেডি আছে। আপনাদের যে দেওয়া হয় না এটাই আমার খেয়াল ছিল না। আচ্ছা, সবাই কি এই কোয়েশ্চেন ব্যাংকটা দেখেছেন? জি ম্যাম দেখছি ম্যাম। অনেক কোয়েশ্চেন নাই, এই জন্য একটু ওপেন করলাম যে যাতে আপনাদের কাছে অনেক প্রশ্ন মনে না হয়, ওই জন্য একটু সহজ করে দেই। এই দুইবার আসছে। এক্স্যাক্টলি, একটাই দুইবার আসছে কেন? কারণ হচ্ছে আমার স্টেপটা ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে, আর স্টেপ যখনই আমি একটু চেঞ্জ করব কোয়েশ্চেনে কি ভেরিয়েশন আসবে না? অবশ্যই আসবে। তো আমি স্টেপ চেঞ্জ করে কোয়েশ্চেন নিয়ে ভেরিয়েশন এনে হচ্ছে কয়েকভাবে অ্যাড করছিলাম, যার জন্য আপনাদের কাছে এখানে অনেক কিছু মনে হচ্ছে। আরেকটা ব্যাপার কি, প্রত্যেকটার সাথে কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু সাধারণত অ্যান্সার থাকে না, বাট অনেকে যারা হচ্ছে ক্লাস করেন নাই বা হয়তো লেখার প্যাটার্নটা বুঝছেন না, বারবার করে বলতেছিলেন যে একই অ্যান্সারই তো ঘুরে ফিরে আসতেছে, যাতে এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, যার জন্য অ্যান্সার একটা বিষয়ে কনফিউজ, মানে এখানে তো কোশ্চেনে মার্ক উল্লেখ করে নাই কত মার্কে পড়তে হবে, তো কোনটা অনুযায়ী গ্রাফটা দিব? 5 করে থাকবে। আপনার আরেকটা জিনিস একটু বলে দেই, এখানে যেমন হচ্ছে এবিসি করা ছিল না, মিডিয়াম হলো কোনো কোয়েশ্চেনই এবিসি নাই, এ আর বি আছে 5 5 10। ও না, একটাতে মনে হয় হচ্ছে আপনার 5 3 2 আছে, বাকি দুইটাতে করা থাকে না যে কত মার্ক। হ্যাঁ সাইডে বড় করে করতে হবে। থিওরিয়াল পেপার সেবা লেখতে বড় কিছু গ্রুপে না পড়ে কিছু গ্রুপে না পড়ে মিডিয়া যেমন কাটছিলেন ম্যাম কোথায় ডায়াগ্রাম কোনটা অনুযায়ী এটা একটু আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু সবগুলাই বললাম যে আপনাদের মার্ক করে থাকবে। 4টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? 4টা কোয়েশ্চেনের মধ্যে আমার যতটুকু খেয়াল আছে, 2টা কোয়েশ্চেনের প্যাটার্ন এরকম যে 5 + 5 করে দেওয়া, আরেকটা হচ্ছে ম্যাথেও আপনার 5 + 5, এখানে কোনো থিওরি নাই। আরেকটা কোয়েশ্চেন থিওরি, যেখানে হচ্ছে 5 + 3 + 2 করা। তো যেগুলোতে হচ্ছে সরাসরি 5 + 5, দুইটা ক্রিয়েটিভের 2 সেট কোয়েশ্চেন পাবেন যেখানে 5 + 5 থাকবে। যারা এটা অ্যানসার করবেন তাদেরকে হচ্ছে ডায়াগ্রাম ড্র করা ম্যান্ডেটরি। যেমন ইজি করে দেই, যদি আপনি বোঝেন যে এর মধ্যে হচ্ছে আমার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কাজ আছে, তাহলে কি করতে হবে? ফুল ওয়েভের সার্কিট রাখতে হবে। যদি আপনার মোবাইল চার্জারের ওয়ার্কিং মেকানিজম আসে, তাহলে কি করবেন? এখানে সার্কিট আছে, সার্কিটটা আপনি করবেন না, তাহলে হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখাই দিবেন। তো সব জায়গায় যে আমার সার্কিট আঁকা ম্যান্ডেটরি ব্যাপারটা এরকম না, আপনাকে এই জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে আমি ব্লক ডায়াগ্রাম দিব নাকি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দিব। সোলার প্যানেল করিয়েছিলাম না, সোলার প্যানেল কি আপনাদের এই কোর্সের সাথে যায় না? তো এটা তো রিনিউয়েবল, রাইট? তাহলে সোলার প্যানেল যদি এই টাইপের কোশ্চেন আসে, তাহলে আপনারা মেইনলি ফোকাস থাকবে সেমিকন্ডাক্টরের পোরশনটুকুতে, যে ইলেকট্রন হোল কিভাবে কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে, তারপরে যখন হচ্ছে আপনার ইয়াটা ফোটন এসে স্ট্রাইক করছে ওগুলোর মুভমেন্ট কেমন কি ছিল, যে অ্যানিমেশনগুলো দেখিয়েছিল, ভিডিও দেখানো হয়েছিল, ওইগুলো দেখতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার একটু কাজ দেই যেটা আপনাদের আসলেই কাজে লাগবে। 10 তারিখের মধ্যে যে প্রেজেন্টেশনটা আপলোড করতে বলেছি, কয়জন কাজ শুরু করছেন বলেন তো? কেউই মনে হয় না, একজন করছেন। আচ্ছা, যারা শুরু করেছেন তারা তো যেই টপিকটা করেন আমার কোনো অসুবিধা নাই, যারা করেন না তাদেরকে বলতেছি, তারা আইদার হচ্ছে মোবাইল চার্জারের যে মেকানিজমটা দেখিয়েছিলাম না, মোবাইল চার্জারে আপনি কাজ করেন, অথবা হচ্ছে সোলার প্যানেলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে এখানে সেমিকন্ডাক্টরের পোরশনটাকে খুব ভালো মতো হাইলাইট করা হয়েছিল। সো ওই সোলার প্যানেলের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের যে পোরশনটুকু আছে, আচ্ছা কেউ মনে হয় ওই ট্রেনার বোর্ডের সাথে খেলা করতেছেন, এটা করেন না। সোলার প্যানেলের সেমিকন্ডাক্টরের যে পোরশনটুকু আছে ওইদিকে ফোকাস থেকে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করতে পারেন, অথবা আমরা 7 সেগমেন্ট দেখলাম না, কমন অ্যানোড কমন ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে 7 সেগমেন্ট দেখানো হয়েছিল, তো ওইটা নিয়েও আপনি কাজ করতে পারেন।
এইগুলা যদি করেন তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার নিজের একদম টোটাল প্রিপারেশন ক্লিয়ার থাকবে। হ্যাঁ, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার এই যে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার এর মধ্যে এটি চলে আসবে। ওইটা কি আলাদা হবে করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে আলাদা একটা টপিকই নিতে পারেন ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের উপর। খুবই ভালো একটা টপিক এটা, কারণ আপনি নিজেও বুঝছেন যে এখান থেকে কিন্তু পরীক্ষায় থাকবে, ইভেন হচ্ছে প্রত্যেকটা টপিক থেকেই আপনার কোয়েশ্চেন থাকবে। ক্লিয়ার? আর আরেকটা ব্যাপার হলো যদি কোয়েশ্চেন ব্যাংক তো সলভ করেন, আমার মনে হয় না আপনাদের পরীক্ষায় প্রশ্ন বুঝতে অ্যাটলিস্ট কোনো অসুবিধা হবে আপনি তো আসেনি না আসবে না। আমি পরীক্ষার হলে কোনো কোয়েশ্চেন বোঝাবো না, কিন্তু এটা আগে থেকে বলে দিচ্ছি। প্রশ্ন দেখে না আপনারা নিজেরাই বুঝবেন। যেমন এখন কি আরেকটা কনফিউশন আছে যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ malfunctioning tire in the full wave bridge rectifier, how would it affect the charging process? আর সেকেন্ডটাতে ছিল ক্যাপাসিটর কনজাংশন। তো আপনি বুঝতেই পারছেন যে একটাতে হচ্ছে আপনার প্রসেস লিখতে হবে, পরেরটাতে যে ক্যাপাসিটর কেন কানেক্টেড থাকে দুইটা ইনপুট ক্যাপাসিটর আনসারগুলো এইটাই আপনি যে স্লাইডের সাথে এখানে জাস্ট বেসিক। আচ্ছা, ভালো কথা, যারা ক্লাস করেন না শুধু কোয়েশ্চেন ব্যাংক দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু অ্যানসারে জাস্ট আপনাকে প্যাটার্নটা বোঝানো আছে, এটা কিন্তু এক্সাক্ট অ্যানসার না যে এই প্যাটার্নে আপনি অ্যানসার লিখবেন, এর বাইরে হচ্ছে যাবেন না। মানে এটা আপনার একটা লাইন বা বর্ডার দেওয়া আছে, এর সাথে মিলিয়ে আপনার এই স্লাইডে অথবা ভিডিও লেকচার যে কোনো একটা রিলেট করে দেন লিখতে হবে। বুঝে গেল? সেখানে তো কোনো ডায়াগ্রাম বা চিত্র দেওয়া নেই। না, কিন্তু ওই যে স্লাইডে যেভাবে আছে ওভাবে দিতে হবে। যা আছে কপাল দেখে যাবে সকল ইনশাআল্লাহ। আমার যেটা মনে হচ্ছে আপনারা যদি একটু আমার কথাগুলো শুনে বুঝে পড়ালেখা করেন, সবারই এক্সাম ভালো হওয়া উচিত। কারণ ক্লাসে এই জিনিসগুলো বারবার বলছি, আর এর বাইরে আসলে কোয়েশ্চেন নাই। আর ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেগুলো ছিল পি টাইপ, এন টাইপ, ডোপিং, এগুলো অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর জন্য বলা হচ্ছে। ওইটা লস প্রজেক্ট না, ওখান থেকে হচ্ছে কনসেপ্ট ইউজ করে আপনাকে যে থিওরিটিক্যাল অ্যানসারগুলো করবেন ওইখানে অ্যাড করতে হবে, এটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কোশ্চেন আসবে না। কারণ ওটা আপনাদের হচ্ছে এইচএসসি তে করে আসার কথা, যেহেতু শর্ট সাজেশনে পরীক্ষা দিয়েছিলেন তার জন্য স্কিপ করে দিয়েছেন। ছিল আমার যে ছোট লাগে কেউ কেউ করছে, কেউ কেউ করে নাই। অনেকে থাকতেও পারে মানে আপনাদের এত সুন্দর স্বভাব, শর্ট সাজেশনেরও মনে আরো শর্ট দুইটা চ্যাপ্টার পড়েছে দুটো পরে না, এভাবে আসলে আপনাদের পাস করানোটা ঠিক হয় না। একদম বাজে আচ্ছা, আস্তে অনেকের তো অটো পাস এখানে অটো বাসে কেউ আছে? অটো বাস কোন ব্যাচ? 20 এইটার তাহলে কোন ব্যাচ পড়বে? রেগুলার 16 কি অটো বাস তাহলে? না না 16 কে হ্যাঁ অটো পাস না 16 17 অটো পাস করবে। আচ্ছা, এইচএসসি হচ্ছে 2020 ব্যাচটা অটো পাস। না না এসএসসি 2 ওটা এইচএসসি এর কথা Yes, বলছি। ma'am. তাহলে তেরো এটা batch। আমাদের রেগুলার 13। ওই যে জামিল ভাইয়ের না না, 12 ব্যাচ করে জানি। দেবে 12 ব্যাচ করে দেবে আচ্ছা দেখেন, হাজির ব্যাচ তো আমাদের ব্যাচের না ওই তো জামিল ভাইয়ের অটো পাস আমরা পরীক্ষা নেই তা আমাদের এই অটো পাসের উপরে কিন্তু ক্রিয়েটিভ আসবে না। হ্যাঁ, আমি জাস্ট একটু জানার জন্য জিজ্ঞেস করেছিলাম। দেখেন, কমন ক্যাথোড অ্যানোডের এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মোবাইল চার্জার একটা ইম্পর্টেন্ট, সোলার প্যানেল। সো 3 সেট কোশ্চেন কিন্তু এখান থেকে ইজিলি করা পসিবল। আর হ্যাঁ, আরেক সেট কোশ্চেন হবে ফুল হচ্ছে ব্যাটারি চার্জার। মূল হচ্ছে ম্যাম দেখি ম্যাম আমরা মানে কি হবে মোবাইল চার্জার সাথে চারটা চিত্র আঁকাইছে ওগুলো হ্যাঁ অ্যাকচুয়ালি কি মানে কিভাবে কাজ করে এখানে যদি একটু রিয়াক্ট করে দিবেন আর চার্জার তো ইউজ করা মোবাইল চার্জার আচ্ছা, একটু আসছে আমরা আমাদের কোশ্চেনগুলো শুনি। ফুল ওয়েভেরটা হচ্ছে যদি মোবাইল চার্জারের মেকানিজম আসছে ওর মধ্যে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। সো যেহেতু 5 মার্কস এর, সুতরাং আপনাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের যে 4টা স্টেপ দেখানো হয়েছিল ওই যে অ্যাসাইনমেন্ট দুইবার করে করাইলাম, ওই ডায়াগ্রামগুলো হাফ ওয়েভে হচ্ছে ডায়োড লাগবে এটা আর ফুল ওয়েভ সেকেন্ড টাইপে দুইটা লাগে। মানে অর্ধেক দেখানোর জন্য একটা অনেক এভাবে আমার জন্য আমি তো লাগবে এক পুরো কিন্তু আপনার হচ্ছে হাফ ওয়েভে একটা লাগে, কারণ কি আপনি যখন হচ্ছে আউটপুট দেখেন, ইনপুটে আমরা কি দিচ্ছে একটা সাইন ওয়েভ দেখেন না, আউটপুটে কিন্তু আমার একটা আসছে, একটা ক্যান্সেল, আরেকটা আসছে, মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা
পাচ্ছি না, জিরো আছে ঠিক আছে? নেগেটিভ হাফ সাইকেলের জন্য রিভার্স দিয়ে তো জিরো চলে আসছে। তো আর যদি কুলার সেন্টার ট্যাব ইউজ করেন তাহলে দুইটাতেই আপনি হচ্ছে সেম আউটপুট পাবেন। এখানে লাইফ টাইম টপিক তো 4টা থেকে মেইন জায়গা আছে একটা তো স্লিপ না আমাদের মোবাইল চালাতে আসবে। এই কোশ্চেন আসার কথা যে ওটা কিভাবে কাজ করতেছে ডিসি থেকে এসি করতেছে। হ্যাঁ, এই কোশ্চেন ছিল তো আসলে এই কোর্সের সাথে পুরোটা যায় না। আপনি হচ্ছে ডিসি টু এসি ওই পার্টটা যখন অ্যান্সার করবেন ওইখানে হচ্ছে আপনার ট্রান্সফরমার, অপটোকাপলার এগুলোকে হাইলাইট করার কোনো দরকার নেই। যখন ব্লক ডায়াগ্রামে মেইন প্রসেস থাকে ওর মধ্যে আপনি দেখা যায় যে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এসএমপিএস কথা বলছেন না এসএমপিএস কথা বলছেন না এসএমপিএস এ হচ্ছে আপনার ওই যে মেকানিজমটা ওইটা তো শেখানোর জন্য দেখাইছিলাম যে আমাদের যখন ট্রেডিশনাল নিয়মে করি তখন যেহেতু যে ট্রান্সফরমারের ওয়েটটা হেভি থাকে আমরা এসএমপিএস এ তাহলে মেইন যেটা করব কোনটা ফুলের ভিতরে নিচে সামনে শুধু একটা ফুল ওভার তো ফুল দুটো আছে বলবো সেম টপিক এসে দুটো করব আমি তো কোশ্চেন করছি সেম টপিক দুইটা কেন দিব আমি? সেম টপিক কিভাবে আসছে চার্জারটা যখন আমরা লিখতে যাচ্ছি ও এতক্ষণে আপনাদের কোশ্চেন বুঝছি। চার্জার যখন লিখতে যাচ্ছে তখন ব্লক ডায়াগ্রাম দেন, আর ফুল ওয়েভের ওইভাবে যখন কোশ্চেনটা থাকবে ওইখানে হচ্ছে ফুল ওয়েভের প্রসেসগুলো দেখাইবে কিভাবে কাজ করে আমরা বলবো যে এটা এখানে কাজ করে হ্যাঁ, বুঝতে গেল? আর ওইটার মধ্যে যদি দেখেন কোনটা 3 মার্কসে আছে 2 মার্কসে আছে তখন ওইভাবে একটু শর্ট করে অ্যানসার দিবে। আর যদি 3 মার্কসে ধরেন আপনি ব্লক ডায়াগ্রাম অ্যাড করে দিতে পারেন, দিয়ে 2-4 কথা লিখেন তাহলে ওটা 3 দিন পাবে। হিসাব তারপর মিলতেছে না কেন? এখান থেকে আসলে দুইটা ম্যাথ একটা তিন ডাইট করতে আসছে কোথা থেকে দুইটা দেবে? কমন ক্যাথোড কমন অ্যানোড 7 সেগমেন্ট মিলে একটা থাকবে না? এগুলোতে পুরো একটা দিন হ্যাঁ, তাহলে বা সিমিলার একটা ওইটাই সেমিকন্ডাক্টরের কনসেপ্ট আপনাদের এমনি লিখতে হবে, এটা এক্সট্রা ভাবে কোশ্চেন আসবে না। না না, ওটা লস না, ওইটার থেকে বললাম যে কনসেপ্ট তাহলে টপিকে কি মোবাইল চার্জার, সোলার প্ল্যান্ট, তারপর হচ্ছে 7 সেগমেন্ট আর ফুল ওয়েভ দিচ্ছে এই চারটা। আর ম্যাথ 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 আছে দেখি আছে এগুলো হইছে ম্যাথ তো যেগুলো হইছে ওগুলো নেই। আচ্ছা, ম্যাথ কিন্তু আপনাদের আইটি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিয়ে যেরকম ভাবে দেখিয়েছিলাম না ওই ম্যাথটা আছে, আর এই যে এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, পিসওয়াইজ লিনিয়ার মডেল ওই ম্যাথগুলো আপনার কাছ থেকে তাহলে খুলে দিই আর যেগুলো পড়াছেন ওগুলো নিয়ে করব। আপলোডটা করেই দিন, নাহলে শান্তি হবে। ম্যাম আরেকটা কথা, এই যে থিওরিতে পড়াইছিলেন যে প্রথম এটা এবারে করিয়েছিলাম এই যে একটা ম্যাথের কি জানি বলে ডায়াগ্রাম আর্ট করে একটা করা ওইটা শুধু অঙ্কই লাগবে, থিওরি আপাতত বাদ দিতে পারেন। ম্যাথটা আবার এটা টপিক একটু বিরক্তিকর 7 টপিক আমার সাথে থার্ড থেকে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার। শনিবারে এমনি পরীক্ষা। জি ম্যাম, এই জন্য পেজে থেকে দেখা হচ্ছে শুক্রবারে আচ্ছা, থার্ড থেকে হচ্ছে আপনাদের ম্যাম পরীক্ষার নাম নিলে মানে কয়টা থেকে শুরু? 10টা থেকে না? জি 10টা থেকে সবাই একদম এক্স্যাক্টলি 10টায় আসবেন, তাহলে 1.5 ঘন্টা আমি সময় দিতে পারবো। আর যদি দেরি করেন তাহলে হচ্ছে টাইম যাবে। এই যে ডায়াডের ম্যাথ আপলোড করে দিচ্ছি, এই পিডিএফ এর মধ্যে যা যা করানো হয়েছে অঙ্ক সবই পাবেন। আর যারা হচ্ছে ক্লাস মিস করেছেন বা বুঝতে এখনো কনফিউশন আছে, যে টিউটোরিয়াল লিংকগুলো শেয়ার করছিলাম ওইটা একবার বাসায় ঠান্ডা মাথায় দেখবেন, কারণ অঙ্কের জন্য কিন্তু এর বাইরে থেকে কোশ্চেন আসার মধ্যে কোনো চান্স নাই। একটা হচ্ছে আরবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিয়ে যে অঙ্ক দেখানো হয়েছিল, অর্থাৎ যে কারেন্ট ভোল্টেজ এগুলো দেওয়া থাকে। নেক্সট হচ্ছে আপনার এই যে বিভিন্ন মডেলের ভেতর থেকে যে কোনো একটা মডেল আসবে 5, 5, 10, এর থেকে আর ডিটেইলসে বলা যাচ্ছে না বাবা। কোশ্চেন সম্পর্কে আমাদের থেকে আর কোনো ডিসকাশন হবে না, আপনারা কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। যা বুঝে অনেক বুঝছি। আচ্ছা, মোবাইল চার্জার নিয়ে অনেকে এখনো কনফিউজ, তাই না? অনেক আমি তো কনফিউজ আসলে আমি বলতে চাচ্ছি
এদিকে খেয়াল করেন তো, আমাদের সব জায়গাতে হচ্ছে সবকিছু অ্যাড করতে হবে এরকম চিন্তা থেকে আগে একটু বেরিয়ে আসতে হবে। প্রথমত হচ্ছে মার্কসের উপর ডিপেন্ড করে আমার ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম যেটা এরকম অ্যাড করা লাগবে, ঠিক আছে? যদি মনে করেন এই ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষায় যে describe the role of a full wave bridge rectifier in the mobile charger, how does it contribute to the conversion of AC to DC? তাহলে এখানে আমাকে কোন দিকে ফোকাস থাকতে হবে? ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের দিকে। তাহলে আমি কোন ডায়াগ্রাম লাগবো? এই কোর্স অনুযায়ী ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের যে স্টেপগুলো আছে সেগুলো দেখাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি নেক্সট স্টেজে কি বলা ছিল, what would happen if one of the diodes in the full wave bridge rectifier fails? Discuss its impact on the charger's performance. একে যদি আমি 3 মার্কসে দেই, এটা কি আপনি মানে জোর করে ব্লক ডায়াগ্রাম অ্যাড করবেন? তা তো করবেন না। কি করবেন যে যদি আমার একটা ডায়োড হচ্ছে কাজ না করে, ওই যে লাস্টের দিন যেরকম ভাবে ডিসকাস করছিলাম, হ্যাঁ, যে ওইটা আমার তাহলে কি হবে? কাজ করতে পারবে না, ঠিক না? তাহলে ঠিকভাবে পারফর্ম করতে পারবে না, কি কি হবে না হবে এই জিনিসগুলো ঠিক এখানে যেরকম ভাবে আপনার স্টেপগুলো দেখানো আছে যে if one diode in the full wave bridge rectifier fails, that circuit will no longer operate as intended. For example, দুইটা স্টেপ বললাম যে if a diode becomes open circuited, next স্টেপ বলা আছে if a diode becomes short circuited. So যদি open circuited হয় কি হবে? One half of the AC cycle will not be rectified, resulting in a half wave rectification. This would reduce the efficiency of the charger, causing uneven charging or slower performance. Slower performance বলতে অনেক সময় লাগবে হচ্ছে চার্জ হওয়ার জন্য। আর যদি শর্ট হয়ে যেত তখন কি হবে? যে if a diode becomes short circuited, it could create a short path for the current, potentially damaging the circuit or the power supply. So আবার যদি ওপেন হয় তখন হচ্ছে চার্জিং প্রসেসটা চলবে কিন্তু ডিলে হবে, আর যদি শর্ট হয়ে যায় তাহলে তো পুরো চার্জারটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো 3 মার্কসের জন্য যদি আসে এরকম ভাবে লিখে আপনি জাস্ট একটু শর্টলি এখানে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে ওই এক্সপ্লেনেশনগুলোকে হাইলাইট করতে পারেন যে যদি আমার ওপেন সার্কিট হয়, শর্টের ক্ষেত্রে তো আমি এত কিছু তো যাবই না, কারণ আমার তো চার্জারই নষ্ট হয়ে গেছে, ওটা নিয়ে আমার এত টেনশনের কিছু নাই। তো ওপেন সার্কিট যদি হয় তখন হচ্ছে কিভাবে কি কাজ করবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোন ডায়োডটা ফেল করতে পারে, জাস্ট একটা অ্যাসাম্পশন আপনি দেখাই দিবেন। এখানে কি ডায়াগ্রাম ড্র করার কোনো দরকার আছে? নেক্সট হচ্ছে লাস্ট পার্টটা কি ছিল, ক্যাপাসিটরের একটা ইউজ, যে what is the purpose of using a capacitor in conjunction with the full wave bridge rectifier in a mobile charger circuit? এখন একে যদি আমি 2 মার্কসের জন্য দেই তখন আমার ওই ইনপুট ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর এত কিছু লেখারও দরকার নাই, সিম্পলি হচ্ছে ক্যাপাসিটরটা কেন ইউজ করা হয়, কেন প্যারালালি কানেক্টেড আছে, অনলি এই পোরশনটুকু আপনি লিখে দিবেন। এটাতে কি বলা ছিল যে ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আউটপুট অফ দ্য ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার টু স্মুথ আউট দ্য pulsating DC output. The rectifier produces a waveform which ripples. Due to the alternating nature of the input current, the capacitor charges during the peaks of the waveform and discharges during the dips. দিয়ে জাস্ট হচ্ছে কয়েকটা লাইন এখানে অ্যাড করা আছে। তো আমি ওই যে ল্যাবে যে ইনপুট আউটপুট ক্যাপাসিটরের ডিটেইলসটা দিয়েছিলাম ওইটা যদি 3 বা 4 মার্কসের জন্য আসতো তখন ঠিক আছে, আর যেহেতু এখানে 2 মার্কসের জন্য সুতরাং আমি জাস্ট কয়েক লাইনে মেইন কনসেপ্টটা বুঝিয়ে দিলে শেষ। ওকে, তো এত টেনশনের কিছু নাই, প্রশ্ন দেখলে আপনারা বুঝবেন যে অ্যানসার কি হবে। হ্যাঁ, তাহলে কনফিউজ হচ্ছি কেন বলতেছেন যে ব্লক ডায়াগ্রাম, যদি ব্লক ডায়াগ্রাম আমরা আনতে যাই তাহলে তো আমাদের পুরো ব্লক ডায়াগ্রাম যদি ধরেন 5 5 10 এ থাকে না তখন একটা চিন্তা আসে, আর যদি আপনার একটা কোশ্চেন 5 এ আসে শিওর থাকবেন এখানে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ডায়াগ্রাম ড্র করতে হবে, ওইটার মধ্যে জোর করে ব্লক ডায়াগ্রাম দেওয়ার দরকার নেই। ওকে, আর কোনো কনফিউশন মোবাইল চার্জার নিয়ে? আপনাদের এর থেকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, তাহলে আমি ক্লাস টেস্টে সিলেবাস দিয়ে দেই। সিলেবাস দিয়ে দেন। আচ্ছা, টপিক তো সব ধরে ধরে বলেই দিলাম তাই না? তো ক্লাস টেস্ট হচ্ছে ওভারঅল মিড টার্ম সিলেবাস লিখে রাখেন। ক্লাস টেস্টের ডেটটা একটু কাইন্ডলি বলবেন, থার্সডে কয় তারিখ হয়? কেমন 12 তারিখ সুন্দর তো 12 12 22 20 24 12 24 12
এই ভাষা আছে তুমি সাইকেল করছেন দিয়ে তো ভালো আমাদের কিছু মাত্র 20 পয়েন্ট আমার 18 ব্যক্তিগত মোটা ভাই আর পূজারি মানে আজ তো এই আইডেন্টিটি তো দূর আছে আমার সর্বোচ্চ 35 সব দিয়ে দিয়েছিল জানো ইকুয়াল যখন যখন ফার্স্ট চার্জিং আর বিষয়টা কি জানো প্রথম 80% দৌড়ে রয়েছে আর ব্যাটারি একটু নাম দিতে ইকুয়াল রেশিও খবর রাখে তোমরা কি খবর রাখো ম্যাডামের জন্য দোয়া করে দিলে আমার সে মনে হয় বন্ধ মঙ্গলবারে ইয়ে পরীক্ষা ম্যাথে তাই ম্যাথ চাই স্যার কে পরীক্ষা কবে দিছে হাত চলে গেছে হাসতে হাসতে ভাই আমরা শুনি না তোমার উপরে কাজ করে প্ল্যানিং করে গেছে